আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইপি সায়েন্স একাডেমি থেকে আমি মোহাম্মদ পাবেল আছি তোমাদের সাথে। আজ আমরা অষ্টম শ্রেণীর অনুসন্ধানী বইয়ের তোমাদের এই যে অনুসন্ধানী যে বইটা আছে এই বইয়ের প্রথম যে অধ্যায়টা আছে গতির কথা, তার প্রথম পর্ব নিয়ে আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি। এই যে যে তোমাদের এই প্রথম অধ্যায়টা আছে, যেমন এই যে আমাদের যে প্রথম অধ্যায়টা আছে গতি, গতিতে কি লেখা আছে বলতো? একটা মানুষ স্পিড বোট দিয়ে যাচ্ছে, একটা গতি বেগ, তাই না? এই যে বিষয়টা আছে এই অধ্যায়টা সম্পর্কে আমরা আজকে অধ্যয়ন করব। তোমরা আমাদের সাথে থাকো। আশা করি তোমরা সকলের ভালো লাগবে এবং তোমরা অনেকেই ভালো কিছু জানতে পারবা, শিখতে পারবা। তো আজকে আমরা যদি এই অধ্যায়টাকে অধ্যয়ন করি তাহলে হচ্ছে তোমাদেরকে শুরুতে একটু অন্য কিছু শিখে আসতে হবে। কারণ কেন? এই অধ্যায়ের ভিতরে নতুন নতুন কিছু জিনিস ব্যবহার করব, যেগুলো যদি তোমরা আগে থেকে একটু নতুন পড়া পড়ো, মানে একটা অন্য একটা পড়া পড়ো, তাহলে তোমার কাছে পরবর্তী পড়াগুলো কি লাগবে? সহজ লাগবে। তার জন্য চলো আমরা একটু অন্য পড়া দেখে আসব এই অধ্যায়ের জন্য। কিন্তু এই অধ্যায়ে যেহেতু আলোচনা করা নাই, তার জন্য আমরা আগে আলোচনা করে নিচ্ছি। এক, আমরা যদি এই অধ্যায়টাকে পড়তে চাই তাহলে আমাদেরকে জানতে হবে রাশি সম্পর্কে। রাশি কি? অর্থাৎ এই যে যে রাশি, তুমি যদি রাশি সম্পর্কে জানো তাহলে তুমি একটা জিনিস আন্দাজ করতে পারবা, ধরতে পারবা। কেমন? ধরো আমরা যদি বলতে চাই রাশি, রাশি মানে কি? আমাদের এই ভৌত জগতে, মানে আমরা যে জগতে বসবাস করি এইটাকে বলে ভৌত জগৎ। যে সকল জিনিসকে পরিমাপ করা যায়, অর্থাৎ মাপতে পারবা তুমি, সেই সকল জিনিসগুলোরই আমরা রাশি বলি। তাহলে আমি যদি সংখ্যাটা তোমাদেরকে লিখে দিই তাহলে কি হবে? ভৌত জগতে, ভৌত জগতে যা কিছু পরিমাপ পরিমাপ করা যায় তাই রাশি। এখন তোমাকে যদি প্রশ্ন করি তুমি কি কি মাপতে পারো, তুমি মাপতে পারবে না যে আমি লম্বায় কতটুকু আছি, তুমি লম্বায় কতটুকু আছো, এই কলমটা কতটুকু আছে, এটা তুমি মাপতে পারবে না। কলমের দৈর্ঘ্য মাপতে পারবে না, তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য একটা রাশি। তাহলে আমরা আমাদের মতো করে আমরা এই বাস্তব উদাহরণ থেকে এগুলোর উদাহরণ দিব। যেমন দৈর্ঘ্য, যেমন তুমি কি লিখলা? উদাহরণ হিসেবে লিখলা হচ্ছে দৈর্ঘ্য। আবার আমার একটা ভর আছে না, তোমার একটা ভর আছে না, এই কলমটার একটা ভর আছে না, তেমনি তোমার চেয়ার টেবিল বই খাতা প্রত্যেকটা জিনিসের একটা ভর আছে না। তাহলে এই ভর হচ্ছে কি একটা বলতো রাশি। তাহলে এই ভর হচ্ছে কি একটা রাশি। আবার আমরা যদি বলি তোমার গায়ে জ্বর কত হয়েছে, তোমার তোমার শরীরে, আমরা বলি না গায়ের তাপমাত্রা আমরা দেখতে, গায়ে জ্বর কতটুকু আছে। আবার বলি না পাতিলটা গরম না ঠান্ডা, বা ফ্রিজের থেকে একটা পানি বের হলে ওই পানিটা ঠান্ডা না গরম, তুমি অনুভব করতে পারো না। তাহলে এই যে তুমি মাপতে পারতেছো আরেকটা কিছু দিয়ে, তাহলে এই তাপমাত্রাও কি হবে? একটা বলতো রাশি হবে। ঠিক আছে কথা? তাপমাত্রা। আবার তুমি দেখো তো কি আছে, আমরা সময়ের হিসাব করি না। যেমন তুমি এখন আমার ভিডিও দেখতেছো, এই ভিডিওতে যত কত মিনিট কত সেকেন্ড তুমি দেখতে পারতেছো। তারপর আমরা এই যে ঘড়িতে দেখতে পারতেছি যে এখন ধরো 4টা 5 বাজে, এটা আমরা দেখতে পারতেছি। তারপর হচ্ছে তুমি তোমার সময়, যে কোনো সময় তুমি দেখতে পারো না 1 2 3 4 এটা যাচ্ছে। এই যে সময়টা হিসাব করতে পারি, তাহলে সময় তোমার জন্য একটা কি হবে বলতো? রাশি হবে। আশা করি যে রাশি কোনগুলো তুমি বুঝতে পারতেছো। তুমি যা পরিমাপ করতে পারবা তাই হবে কি? রাশি। এরকম যদি আমি আরো তোমাকে 2-3টা লিখে দিই, বল, শক্তি, ঠিক আছে কথা, জড়তা, বিদ্যুৎ প্রবাহ, এগুলো সব সব জিনিস কি করা যায়? মাপা যায়। তাহলে এগুলোই হচ্ছে কি তোমার জন্য রাশি। তাহলে রাশি কি? রাশির উদাহরণ কোনগুলা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি দেখো এই রাশি না, আসলে রাশির প্রকারভেদ এখন আমরা দেখবো। প্রকারভেদ অর্থাৎ রাশিকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা বলি রাশি 2 প্রকার। কয় প্রকার বলতো? 2 প্রকার। একটাকে বলি আমরা স্কেলার রাশি, একটাকে কি বলি? স্কেলার, স্কেলার রাশি। এই স্কেলার রাশির আরেকটা নাম আছে, সেটা কি নাম আমরা আগে লিখে দিচ্ছি, পরে তোমাকে বুঝিয়ে বলবো। এটাকে বলে হচ্ছে অদিক রাশি। আচ্ছা, আর আরেকটা রাশি আছে সেটার নাম হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশি। এখন এই যে স্কেলার রাশি বা অদিক রাশি, ভেক্টর রাশি, বা এটার নাম হবে আরেকটা আছে সেটা হচ্ছে সদিক রাশি। সদিক রাশি, সদিক রাশি যে কথা, ভেক্টর রাশি কি একই কথা। আবার স্কেলার রাশি যে কথা, অদিক রাশি একই কথা। এখন তাহলে তোমাকে বুঝতে হবে তাহলে স্কেলার রাশি কি আর ভেক্টর রাশি কি। তাহলে চলো আমরা দেখে ফেলি স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশি, স্কেলার রাশি কি? যে সকল রাশিকে প্রকাশ করতে তোমার শুধুমাত্র মান প্রয়োজন, আর অন্য কিছুর প্রয়োজন নেই। শুধু মান দ্বারাই তুমি ওই জিনিসটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করে দিতে পারবা। ওই রাশিটা কি তুমি কি বলবা? স্কেলার রাশি। অর্থাৎ এই রাশি প্রকাশের জন্য তোমাকে কোনো দিক বলতে হবে না। ধরো আমি যদি বলি আমার ওজন 10 কেজি, তাহলে আমার কি বলার দরকার আছে আমার ওজন নিচের দিকে 10 কেজি? আমার ওজন তো সব দিকে 10 কেজি। আমাকে তুমি শোয়ে দিলেও 10 কেজি, আমি দাঁড়ায় থাকলেও 10 কেজি। আমাকে আমি যদি ধরো
একটু মাটি থেকে উঁচু হয়ে দাঁড়ায়, তাও তো আমার ওজন 10 কেজি থাকবে, তাই না কথা? তাহলে এই যে ওজনকে বা ভরকে বলার জন্য তোমাকে বলতে হবে না ভর কোন দিকে। যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, কোনো দিক বলতে হয় না, অর্থাৎ দিকের দরকার হয় না, তাকে আমরা কি বলি? স্কেলার রাশি। তাহলে আমরা সংজ্ঞাটা লিখে দিই, আসো। প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, কোনো দিকের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বা অধিক রাশি বলে। কারণ এটার কোনো দিক দরকার হয় না, তাই এটার নাম হচ্ছে কি? অধিক রাশি। অধিক রাশি বলে। এখন যদি আমাদেরকে বলে যেমন কি কি আছে, তুমি উদাহরণ দাও, তখন তুমি উদাহরণ দিতে পারবে। কি এগুলো আছে, কি কি? তখন তুমি উদাহরণ হিসেবে লিখবা। এগুলো আছে হচ্ছে দূরত্ব, সময়। সময় কোন দিকে সময়? তোমাকে কি বলতে হবে উত্তর দিকে সময় এখন 1 ঘন্টা? না, তুমি তো এখানে দাঁড়িয়ে বলবা যে আমার জন্য 1 ঘন্টা, যে আমার থেকে ওইদিকে দাঁড়িয়ে আছে সেও কি 1 ঘন্টায়। তাহলে দূরত্ব, সময়। তারপর তুমি আর কি বলতে পারো বলো তো? এই যে কাজ, আমি তোমাকে বলেছিলাম কাজ একটা কি? সময়। কাজ একটা কি? তোমার স্কেলার রাশি। তারপর তোমার যে এই যে তুমি যে কাজ করলা, তোমার ভিতরে যে শক্তি আছে, একটা ইঞ্জিন যে কাজ করছে, ইঞ্জিনের ভিতরে যে শক্তি আছে, এই শক্তিটাও কি বলতো? একটা স্কেলার রাশি। তারপরে যে কোনো ধরনের বিভব, যে কোনো বিভব, এটা মহাকর্ষ বিভব হোক, অভিকর্ষ বিভব হোক, যে কোনো বিভবই হচ্ছে কি তোমার কি? স্কেলার রাশি। যে কোনো বিভব, এটা হচ্ছে কি? তোমার স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি কি? আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা শিখি ভেক্টর রাশিটা কি। এবার দেখো ভেক্টর রাশি সম্পর্কে আমরা লিখব। ভেক্টর রাশি অর্থাৎ ভেক্টর রাশি কি? এইখানে যেমন তুমি শুধুমাত্র মান দ্বারা কি করতে পারছো? প্রকাশ করতে পারছো। এই ভেক্টর রাশিগুলারে তুমি শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করতে পারবা না। ভেক্টর রাশিকে যদি তুমি প্রকাশ করতে হয়, এর সাথে যেমন মানেরও প্রয়োজন আছে এবং দিকেরও প্রয়োজন আছে। তুমি যে কোনো একটাকে বাদ দিয়ে যদি আরেকটাকে বলো, তাহলে সেটা ভেক্টর রাশি হিসেবে গণ্য হবে না। ভেক্টর রাশিতে অবশ্যই দুইটাই থাকতে হবে। যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন, তাকে আমরা কি বলি? ভেক্টর রাশি বা সদিক রাশি বলি। তাহলে চলো আমি সংজ্ঞাটা লিখে দেই। যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাকে ভেক্টর রাশি বলে। এই ক্ষেত্রে তোমার যদি শুধু মান পরিবর্তন হয়, তাহলে ভেক্টর রাশিটার পরিবর্তন হবে। যদি দিকেরও পরিবর্তন ঘটে, তাহলে তোমার ভেক্টর রাশি কি করবে? পরিবর্তন ঘটবে। যে কোনো একটার পরিবর্তন ঘটলে ভেক্টর রাশির পরিবর্তন ঘটবে। তাহলে আমরা যদি উদাহরণ দিতে চাই যে কোনটা ভেক্টর রাশি, তাহলে তুমি উদাহরণ দিতে পারবা। যেমন বেগ একটা ভেক্টর রাশি। ধরো আমি এইখানে দাঁড়িয়ে আছি, এখানে যদি আমি দাঁড়িয়ে থাকি, তাহলে আমাকে ধরো একজন খুঁজতেছে, তার বেগ হচ্ছে ঘন্টায় 2 কিলোমিটার। এখন সে আমাকে খুঁজে পেতে চায়। তাহলে আমি যদি বলি তুমি ঘন্টা 2 কিলোমিটার বেগে আসলে আমাকে পাবা, এখন সে আসতেছে, কিন্তু সে কোন দিকে আসলে আমাকে পাবে? আমি কি সেটা তাকে বলেছি? না, আমি তো তাকে সেটা বলিনি। আমাকে বলতে হবে যে তুমি যেখান থেকে আসো সেখান থেকে পূর্ব দিকে তুমি যদি এতটুকু হেঁটে আসো, তাহলে তুমি আমাকে পাবা। বা গাড়ির বেগটা যদি কোন দিকে ঘুরতেছে তুমি এটা যদি বলতে পারো, তাহলে সেটা হবে কি? তোমার জন্য ভেক্টর রাশি। তাহলে গাড়ির বেগ বোঝানোর ক্ষেত্রে তোমাকে বলতে হবে গাড়ির বেগটা কোন দিকে ঘুরতেছে। গাড়ির বেগটা কি সামনে ঘুরতেছে, পিছনে ঘুরতেছে, পাশে ঘুরতেছে, না এই পাশে ঘুরতেছে? অর্থাৎ তোমাকে দিকটা উল্লেখ করে বলতে হবে। এরপরে সরণ একটা ভেক্টর রাশি। সরণ একটা ভেক্টর রাশি। তারপরে তোমার কি আছে? বল একটা ভেক্টর রাশি। তারপরে কি আছে? ক্ষমতা একটা ভেক্টর রাশি। বল একটা ভেক্টর রাশি। তারপর হচ্ছে তোমার প্রাবল্য একটা, যে কোনো ধরনের প্রাবল্য, যে কোনো প্রাবল্য। তারপর তুমি কি লিখবা? এরপর লিখবা ত্বরণ, মন্দন। এগুলো সব কি রাশি? ভেক্টর রাশি। আশা করি স্কেলার রাশি কি আর ভেক্টর রাশি কি তোমাদেরকে বোঝাতে পারছি। যেমন বেগ বলতে হবে গাড়ির বেগ উত্তর দিক বরাবর 10 কিলোমিটার পার আওয়ার। যদি আমি বলি সরণ কত, তোমাকে বলে দিতে হবে যে তার সরণ দক্ষিণ দিক বা পূর্ব দিক বা পশ্চিম দিক বরাবর 5 মিটার সরে গেছে। এটা তোমাকে বলতে হবে কোন দিকে। বল, তুমি কোন দিকে বস্তুটার উপর বল প্রয়োগ করছো। ধরো আমি একটা কিছুকে ধাক্কা মারতে চাচ্ছি, এখন আমি যদি একটা কিছুকে ধাক্কা মারতে চাই, আমি ধাক্কা কোন দিকে মারছি এটা আমাকে বলে দিতে হবে, না বললে হবে না। তাহলে বল একটা কি রাশি? ভেক্টর রাশি। যে কোনো ধরনের প্রাবল্য মানে কি? বিদ্যুৎ ক্ষেত্রে এটা পড়ানো হয়। তাহলে যে কোনো রকমের প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, চৌম্বক প্রাবল্য, যে কোনো প্রাবল্যই হচ্ছে কি তোমার ভেক্টর রাশি। তারপর হচ্ছে ত্বরণ তোমার ভেক্টর রাশি, মন্দন তোমার ভেক্টর রাশি। কারণ এগুলো প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। তাহলে আমি যদি এইটুকু তোমাদেরকে একবার সামারি করে দেই, তাহলে প্রথমটা হচ্ছে কি?
রাশি। রাশি কি ভৌত জগতে তুমি যা কিছু পরিমাপ করতে পারবা তাই রাশি। সেগুলো কি কি আছে? দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, সময়, বল, শক্তি, বিদ্যুৎ প্রবাহ ইত্যাদি আরো অনেক কিছু আছে। এই রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি বা সদিক রাশি। এখন এই স্কেলার রাশি কি? যে সকল রাশিকে শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, কোনো দিকের প্রয়োজন হয় না, তাকে আমরা কি বলি বলতো? স্কেলার রাশি বা অদিক রাশি বলি। এই ক্ষেত্রে শুধু মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হবে, অন্যথায় স্কেলার রাশির কোনো পরিবর্তন হবে না। এগুলো কি কি আছে? দূরত্ব, সময়, কাজ, শক্তি, যে কোনো বিভব। আর আছে কি ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে কি? যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হবে, যে কোনো একটা থাকলে হবে না, দুইটাই থাকতে হবে, তাকে আমরা কি বলি? ভেক্টর রাশি বলি। এই ভেক্টর রাশিগুলো কি কি আছে? বেগ, সরণ, বল, যে কোনো প্রাবল্য, ত্বরণ, মন্দন, আরো অনেক আছে। ঠিক আছে, কথা আর লিখলাম না আমি। তাহলে আশা করি তুমি রাশি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এগুলো বুঝতে পেরেছো। এর পরবর্তী যে টপিকটা আছে এই টপিকটা সম্পর্কে আমরা পড়ব। অর্থাৎ একক কি? আসলে একক জিনিসটা কি? একক জিনিসটা হচ্ছে যে আদর্শের সাহায্যে কোনো কিছু পরিমাপ করা হয়, যে আদর্শের সাথে তুলনা দিয়ে তুমি কোনো কিছুর পরিমাপ করবা বা হিসাব করবা, সেই আদর্শটার নাম হচ্ছে একক। যেমন এইটার যদি ভর পরিমাপ করতে চাও, এটার ভর তুমি কোন আদর্শের সাথে তুলনা দিয়ে মাপতে চাও? তুমি যদি এটাকে গ্রাম আদর্শের সাথে তুলনা দিয়ে মাপো তাহলে গ্রাম হবে তোমার জন্য একটা একক। তুমি যদি এটাকে কেজি দিয়ে মাপতে চাও তাহলে কেজি হবে তোমার জন্য একটা একক। তুমি যদি এটাকে মেট্রিক টন দিয়ে মাপতে চাও তাহলে তোমার জন্য মেট্রিক টন হবে কি একটা একক। আবার এইটার যে দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্য যদি তুমি মাপতে চাও, তুমি যদি মিলিমিটারে মাপো তাহলে মিলিমিটারটা হবে কি একটা একক, কারণ তুমি মিলিমিটার দিয়ে তুলনা করে এটার দৈর্ঘ্যটা মাপতেছো, তাহলে তখন মিলিমিটারটা হবে একটা একক। তুমি যদি এটাকে সেন্টিমিটারে হিসাব করো তখন তাহলে এটা সেন্টিমিটার হবে একটা একক। তুমি যদি এটা মিটারে হিসাব করো তাহলে মিটার হবে একটা একক। তুমি যদি এটাকে কিলোমিটারে হিসাব করো তাহলে ওই কিলোমিটারটা হবে একটা একক। অর্থাৎ তুমি এর সাথে তুলনা দিয়ে দিয়ে মাপতেছো। তাহলে একক বিষয়টা কি তোমরা কি বুঝতে পেরেছো? যে আদেশের সাথে তুলনা করে, তুলনা দিয়ে কোনো কিছু পরিমাপ করা হয় তাকে একক, তাকে পরিমাপের একক বলে। পরিমাপের একক বলে। এখন এই এককগুলো কি কি তোমাকে ভাইয়া উদাহরণ দিলাম না, তাহলে এগুলো আমি চলো লিখে দিই তাড়াতাড়ি করে। এটা হচ্ছে কি, যেমন আমরা বলতে পারি এটা হতে পারে মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক হতে পারে কেজি, সময়ের একক হতে পারে কি সেকেন্ড, বলের একক হতে পারে কি নিউটন, কাজের একক হতে পারে কি জুল। এরকম অনেক কিছু তুমি ইত্যাদি আর অনেক কিছু লিখতে পারবা। তোমার এই একক হচ্ছে দুই প্রকার। আমরা যেমন রাশি দেখলাম দুই প্রকার, একক কয় প্রকার? দুই প্রকার। একটা এককের নাম হচ্ছে মৌলিক একক, আর আরেকটার নাম হচ্ছে যৌগিক একক। যৌগিক একক। এখন মৌলিক একক কি, যৌগিক একক কি? মৌলিক একক হচ্ছে যে সকল এককগুলো হচ্ছে স্বাধীন, নিরপেক্ষ, যে সকল এককের প্রকাশ করার জন্য অন্য কোনো এককের সাহায্য নিতে হয় না, তারা নিজেরাই কি হতে পারে? প্রকাশিত হতে পারে, তাদেরকে বলছি হচ্ছে মৌলিক একক। আর যে সকল একক স্বাধীন নয়, নিরপেক্ষ নয়, যাদেরকে পরিপূর্ণতা লাভ করার জন্য মৌলিক এককের সাহায্য নিতে হয়, তারাই হচ্ছে কি যৌগিক একক। চলো আমরা সংজ্ঞাটা তাহলে লিখে দিই। মৌলিক একক কি? মৌলিক একক, মৌলিক একক হচ্ছে যে সকল একক স্বাধীন বা নিরপেক্ষ, যে সকল একক অন্য এককের উপর নির্ভর করে না, তাকে মৌলিক একক বলে। এখন এই মৌলিক এককের তাহলে উদাহরণগুলো কি হতে পারে? এই মৌলিক একক আছে তোমার 7টা। মৌলিক একক কয়টা আছে? 7টা।
মৌলিক একক। এই মৌলিক একক হচ্ছে 7টা, তবে প্রধানত মৌলিক একক কয়টি বলতো? 3টি। প্রধানত মৌলিক একক কয়টা? 3টা, কিন্তু আমরা এমনিতে মৌলিক একক করবো কয়টা? 7টা। ঠিক আছে কথা, মৌলিক একক হচ্ছে 7টি। আচ্ছা, এখন তাহলে চলো এই যে 7টা যে মৌলিক একক আছে, 7টা মৌলিক এককে আমরা দেখে ফেলি। প্রথমত একটা হচ্ছে দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক, এই দৈর্ঘ্যের এককে আমরা কি বলি? মিটার বলি। দৈর্ঘ্যের এককে কি বলি? মিটার বলি। এটাকে এই এম দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। এটা হচ্ছে একক। আর এটা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। এটা হচ্ছে দৈর্ঘ্যের একক, আর এটা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। এই মাত্রা হচ্ছে এল বা লেন্থ। কেন লেন্থ? কারণ দৈর্ঘ্যের ইংলিশ বানানটা কি হয়? দৈর্ঘ্য বা লেন্থ। এই যে লেন্থ বানানের প্রথম অক্ষর হচ্ছে কি? এল, তাই এখান থেকে মাত্রাটা আসে কি? এল। আর এটার একক মানে পরিমাপ করা হয় এল দ্বারা, আর মাত্রা মানে হচ্ছে তাকে কোন অক্ষর থেকে এটাকে নেওয়া হয়েছে, ইংরেজি কোন নাম থেকে নেওয়া হয়েছে, এটাকে বলি মাত্রা। তাহলে মাত্রা হচ্ছে কি? এল। আবার দেখো তো, আমরা যদি বলি সময়ের একক, দৈর্ঘ্যের একক করলাম, এবার ধরে লিখলাম ভরের একক। ভরের একক, এই ভরের একক হচ্ছে কেজি। ভরের একক কি? কেজি। এই কেজি মানে হচ্ছে এই এরকম ভাবে লেখে কেজি। এখন এটা তো বুঝলাম যে ভরকে পরিমাপ করতে হলে কেজিতে পরিমাপ করতে হবে, কিন্তু এটাকে মাত্রাটা কি? এটাকে কোন অক্ষর থেকে ভরকে নেওয়া হয়েছে? এটাকে নেওয়া হয়েছে ম্যাস থেকে। ইংরেজিতে যে ম্যাস, ম্যাস মানে হচ্ছে ভর, এই ম্যাস থেকে নেওয়া হয়েছে কি বলতো? এম। ঠিক আছে কথা? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার সময়। সময়ের একক হচ্ছে তোমার সেকেন্ড। এটাকে এস, এটার একক হচ্ছে এস, এটার মাত্রা হচ্ছে টি। কারণ কেন? টিতে টাইম, টাইম মানে কি? সময়। এই যে ইংরেজি অক্ষর টি, তাই এখান থেকে এটাকে মাত্রা হচ্ছে কি বলতো? টি। তাহলে যদি বলি সময়ের মাত্রা কি, তাহলে তুমি বলবা টি। যদি বলি ভরের মাত্রা কি, তুমি বলবা কি? এম। যদি তোমাকে বলি দৈর্ঘ্যের মাত্রা কি, তাহলে তুমি বলবা কি? এল। তাহলে এই যে দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটার মাত্রা হচ্ছে এই তিনটা, আর এই তিনটার একক হচ্ছে এই তিনটা। মনে থাকবে? আচ্ছা, এই তিনটাকে তোমাকে বলা হচ্ছে প্রধান মৌলিক একক। এই তিনটাকে বলে কি? প্রধান মৌলিক একক। আরো 4টা আছে, আমরা ওই 4টার নাম এখন দেখি চলো। এই 4টার ভিতরে আরেকটা আছে কি তোমার? তাপমাত্রার একক। তাপমাত্রার একক হচ্ছে কি বলতো? কেলভিন। তাপমাত্রার একক কি? কেলভিন। এটাকে কিভাবে হিসাব করা হয়? এটার একক হচ্ছে কে। ঠিক আছে কথা? এটাকে প্রকাশ করে কি দ্বারা? এটাকে প্রকাশ করা হচ্ছে থিটা দ্বারা। কেন থিটা দ্বারা প্রকাশ করা হচ্ছে? কারণ টেম্পারেচারকে মাপা হয় থিটা দিয়ে। টেম্পারেচারকে মাপা হয় কি দিয়ে? থিটা দিয়ে। তার জন্য এটাকে এই এল হচ্ছে এটা, থিটা হচ্ছে এটার মাত্রা। এর পরবর্তীতে আরেকটা কি আছে বলতো? আরেকটা আছে হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ। কি আছে? তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ, এটার একক কি? এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। এটাকে এতে অ্যাম্পিয়ার বলে। এতে কি বোঝায়? অ্যাম্পিয়ার। এটার কোনো মাত্রা নেই। এটার কোনো কি নেই বলতো? মাত্রা নেই। ঠিক আছে কথা? আচ্ছা, এরপরেরটা আসো। এরপরেরটা আছে তোমার কি? এরপরেরটা আছে হচ্ছে দীপন তীব্রতা। দীপন তীব্রতা। এই দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। কি? ক্যান্ডেলা। এটাকে সিডি দিয়ে হিসাব করা হয়। সিডিতে আমরা কি বলি বলতো? ক্যান্ডেলা বলি। এর মাত্রাটা হচ্ছে জুল। আচ্ছা, এরপরেরটা দেখো। এরপরে যেটা আছে সেটা কি? পদার্থের, পদার্থের পরিমাপের একক। পরিমাপের একক, এটাকে বলি হচ্ছে আমরা মোল। পদার্থের পরিমাপ, তুমি যদি পদার্থ মাপতে চাও তাহলে পদার্থ মাপতে হবে কোন এককে? পদার্থ মাপতে হবে হচ্ছে মোল এককে। এটা বানানো হচ্ছে এরকম এমও এলি মোল। এটারও কোনো একক নেই। পদার্থের পরিমাপের একক মোল, এটারও কোনো কি নেই? একক নেই। মনে থাকবে? সরি, এটারও কোনো মাত্রা নেই। তাহলে আমাদের এটা হচ্ছে 7টা মৌলিক একক। 7টার মধ্যে এই 3টা হচ্ছে প্রধান মৌলিক একক, আর এই 4টা হচ্ছে কি? এমনি। এই 7টা হচ্ছে তোমার মৌলিক একক। এখন একটা নাম হচ্ছে দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের এককের এটা হচ্ছে কি? মিটার। এটার মাত্রাটা হচ্ছে কি? এল। আরেকটা হচ্ছে ভরের একক। ভরের এককটা কি? কেজি। এর মাত্রাটা হচ্ছে কি? এম। আরেকটা হচ্ছে সময়ের একক। সময়ের এককটা হচ্ছে কি? সেকেন্ড। এর মাত্রাটা কি? টি। আরেকটা হচ্ছে তাপমাত্রা পরিমাপের একক। এই তাপমাত্রা পরিমাপের একক হচ্ছে কেলভিন। এটার মাত্রা হচ্ছে কি? থিটা। আর তড়িৎ প্রবাহের একক, এটা হচ্ছে কি? অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ারের একক হচ্ছে এ, কিন্তু মাত্রা নেই। আর দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, এর মাত্রা হচ্ছে জুল। আর পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল, এর মাত্রা নেই। তাহলে তোমাকে যদি আমি একটু শর্ট করে আবার পুরোটা রিভাইজ করে দেই। একক, একক মানে কি? যে আদর্শের সাথে তুলনা দিয়ে কোনো কিছু পরিমাপ করা হয় তাকে আমরা কি বলি? একক বলি। যেমন হতে পারে মিটার, হতে পারে কেজি, হতে পারে সেকেন্ড, হতে পারে নিউটন, হতে পারে জুল। এরকম একক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক একক, একটা হচ্ছে যৌগিক একক। মৌলিক একক কোনগুলো? যে সকল একক স্বাধীন বা নিরপেক্ষ, যে সকল একককে পরিমাপ করার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, তাদেরকে আমরা বলি কি? মৌলিক একক। এই মৌলিক একক কয়টা? মৌলিক একক 7টা। এর ভিতরে 3টা হচ্ছে প্রধান মৌলিক একক। এখন দেখো, দৈর্ঘ্যের একক কি? মিটার। ভরের একক কি? কেজি। সময়ের একক কি? সেকেন্ড। তাপমাত্রার একক কি? কেলভিন। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। দীপন তীব্রতার একক কি? ক্যান্ডেলা। পদার্থের পরিমাপের একক কি? মোল। এই প্রত্যেকটার মাত্রা হচ্ছে এল, এম, টি, থিটা। এটার মাত্রা নেই, এটার মাত্রা জুল, এটার মাত্রা নেই।
যৌগিক একক। তাহলে চলো আমরা কি লিখলাম, যৌগিক একক যে সকল একক স্বাধীন বা নিরপেক্ষ নয়, যে সকল একককে প্রকাশ করার জন্য মৌলিক এককের সাহায্য নিতে হয় তাই হচ্ছে কি যৌগিক একক। এগুলো কি কি আছে, এই এককগুলোর নাম হচ্ছে এরকম, ধরো বলের একক, যেমন বলের একক নিউটন, ঠিক আছে কথা। আচ্ছা, তারপরে কাজের একক জুল, ঠিক আছে কথা। তেমনি ক্ষমতার একক ওয়াট, তারপর হচ্ছে বেগের একক মিটার পার সেকেন্ড ইত্যাদি। এগুলোই হচ্ছে কি আমাদের বলতো যৌগিক একক। কিভাবে এটা করতে হয় তাহলে চলো আমি তোমাকে একটু দেখিয়ে দিই। ধরো বলের একক নিউটন কিভাবে আসছে, ধরো আমাদের বল সমান সমান একটা ইকুয়েশন আছে, সেটা কি, সেটা হচ্ছে ভর গুণন ত্বরণ। এখন এই ভরের একক কি জানি আমরা, ভর একটা মৌলিক একক না, কেজি, আর ত্বরণ নিজে একটা কি বলতো আরেকটা যৌগিক একক। এই ত্বরণ সমান সমান আবার আমরা জানি কি বেগ বাই সময়। তাহলে এটা বসাইলাম কেজি, আবার এই বেগও একটা কি বলতো যৌগিক একক। তাহলে এইটা কার কার সমন্বয়ে গঠিত হয়েছে, এটা হচ্ছে সরণ বাই সময়, আর নিচে আছে সময়। এখন দেখো কেজি, এখন যদি এদের একক বসে দিই, সরণের একক হচ্ছে মিটার, কারণ সরণ মানে দূরত্ব কতটুকু তার সরণ করছে, সময়ের একক সেকেন্ড, এই সময়ের একক সেকেন্ড। এখন এগুলোকে তুলে দাও, কেজি এখানে পাবা মিটার, আর এখানে পাবা হচ্ছে সেকেন্ড ইনভার্স 2। দেখো তাহলে এই বল এককটা এইটাকে মিলাইলে পাবা নিউটন এন। এই নিউটন পাইতে হলে তোমাকে একটা ভর, একটা মিটার এবং দুইটা সময়ের প্রয়োজন। তাহলে এই যে তিনটা মৌলিক এককের সমন্বয়ে কি হয়েছে, একটা একক গঠিত হয়েছে। তাই আমরা বলি কি এগুলো হচ্ছে যৌগিক একক। অর্থাৎ যে সকল একককে প্রকাশ করার জন্য তোমার মৌলিক এককের সাহায্য নিতে হবে। এই এককের পদ্ধতি প্রথম থেকেই, শুরু থেকেই কিছু কিছু পদ্ধতি, এই এককের পদ্ধতি চালু ছিল। এই প্রথম পদ্ধতিটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ধরো হচ্ছে সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতি এর পূর্ণরূপে শুরুতে আছে কি বলতো সেন্টিমিটার, সিইএন সেন্টিমিটার, আর এই জিতে আছে হচ্ছে গ্রাম, আর এই এস হচ্ছে সেকেন্ড সিস্টেম মানে হচ্ছে পদ্ধতি সিস্টেম। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম। এটা হচ্ছে তোমার দৈর্ঘ্যের একক। এটা কিসের একক, দৈর্ঘ্যের একক। এই এককের যে পদ্ধতি ছিল, অর্থাৎ সিজিএস যে একক একটা পদ্ধতি ছিল সিস্টেম, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম। এইটা হচ্ছে তোমার দৈর্ঘ্যের একক। এটা কিসের একক, দৈর্ঘ্যের একক। এই এককের যে পদ্ধতি ছিল, অর্থাৎ সিজিএস যে একক একটা পদ্ধতি ছিল, এই পদ্ধতিতে দৈর্ঘ্যকে হিসাব করা হইতো সেন্টিমিটারে, কিসে হিসাব করা হইতো সেন্টিমিটারে, দৈর্ঘ্য হিসাব করা হইতো সেন্টিমিটারে, আর ভর হিসাব করতে হচ্ছে গ্রামে। এরা ভর হিসাব করতো কোন এককে, গ্রামে। আর সময় হিসাব করতো তারা কোন এককে, সময় হিসাব করতো তারা সেকেন্ড এককে, ঠিক আছে কথা। আরেকটা পদ্ধতি আছে, সেটার পদ্ধতির নাম হচ্ছে এমকেএস পদ্ধতি। এই পদ্ধতিতে তোমার ভরের, এই পদ্ধতির যদি পূর্ণরূপ লিখি তাহলে এটা হবে কি মিটার, কিলোগ্রাম, মিটার কিলোগ্রাম সেকেন্ড সিস্টেম। এই এককের ক্ষেত্রে দৈর্ঘ্য হিসাব করা হয়তো মিটার এককে। এই যে এমকেএস পদ্ধতি ছিল যেখানে, সেখানকার মানুষ দৈর্ঘ্য হিসাব করতে হচ্ছে তোমার মিটার এককে, আর ভর হিসাব করতে তোমার কিলোগ্রাম এককে, আর সময় হিসাব করতে তোমার সেকেন্ড এককে, ঠিক আছে কথা। এরপরে আরেকটা একক পদ্ধতি আছে, সেটার নাম হচ্ছে কি বলতো
এফপিএস পদ্ধতি। এই এফপিএস পদ্ধতি মানে হচ্ছে ফুট, পাউন্ড, সেকেন্ড সিস্টেম। এক্ষেত্রে যদি খাদ্যের ভর মাপতো, তখন খাদ্যের ভর তারা মাপতে হচ্ছে খাদ্যের ভর, এই খাদ্যের ভর মাপতে হচ্ছে তারা পাউন্ড এককে, কোন এককে? পাউন্ড এককে। সময়ের একক তারা হিসাব করতো সেকেন্ডে, সময়ের একক হিসাব করতো কারা? তারা সেকেন্ডে। আর এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদেরই লাগবে, কারণ এটা আন্তর্জাতিক স্বীকৃত, অর্থাৎ তুমি দুনিয়া যেখানে যাও না কেন সেখানে এই এককের পদ্ধতিটা তোমার লাগবে। সেটা হচ্ছে কি? এসআই একক। এই এসআই এককের পূর্ণরূপ কি? এসআই এককের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেমস অফ ইউনিট। তাহলে এসআই এককের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেমস অফ ইউনিট। এই ইন্টারন্যাশনাল সিস্টেমস অফ ইউনিটে মৌলিক একক বলা হয়েছে 9টা, অর্থাৎ এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক এককের সংখ্যা কয়টা? 9টা। আমরা প্রথমে পড়ে আসি প্রধানত মৌলিক একক কয়টা? 3টা। এছাড়া নরমালি মৌলিক একক কয়টা? 7টা। কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক একক কয়টা বলতো? 9টা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত একক কয়টা? আন্তর্জাতিকভাবে স্বীকৃত একক হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একক 9টি। এই 9টার মধ্যে আমরা ওই যে তোমার 7টা মৌলিক একক পড়ছি না, এই 7টা মৌলিক একক আছে। আর এক্সট্রা যে দুইটা আছে সেই দুইটা আমি লিখে দিচ্ছি। এই এক্সট্রা 2 নাম্বার, অর্থাৎ এখানে হবে তাহলে কত? 7 নাম্বারটা হবে হচ্ছে এটা, 8 নাম্বারটা হবে দ্বিমাত্রিক কোণের একক। দ্বিমাত্রিক কোণের একক। দ্বিমাত্রিক কোণের একক হচ্ছে তোমার রেডিয়ান। এটাকে RAD, এটা দ্বারা কি করা হয় বলতো? প্রকাশ করা হয়। এর কোনো মাত্রা নেই, এর কোনো কি নেই বলতো? মাত্রা নেই। আবার আরেকটা যেটা আছে সেটা কি তোমার? সেটা হচ্ছে ত্রিমাত্রিক কোণ। ত্রিমাত্রিক কোণের একক সেটা কি বলতো? স্টেরেডিয়ান। এটা প্রকাশ করা হচ্ছে SR দ্বারা, এর কোনো মাত্রা নেই। তাহলে মৌলিক এককের আগের 7টা তো আছেই, তারপরে এক্সট্রা আরো 2টা লাগাবে, ঠিক আছে কথা? তাইলেই তুমি সুন্দর করে লিখবে এখানে আবার যে এসআই একক আন্তর্জাতিকভাবে স্বীকৃত 9টি একক হচ্ছে ওই যে তোমাকে মৌলিক এককে যে 7টা একক পড়াইছি সেই 7টা একক সিরিয়ালি আগে লিখবা, তারপরে এটা লিখবা 8 নাম্বার, এটা লিখবা 9 নাম্বার, বাস তাহলেই হয়ে গেল। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা তোমাকে চেষ্টা করেছি কি রাশি কত প্রকার ও কি একক কত প্রকার ও কি এবং কোন কোন একক প্রচলিত ছিল এবং কোন একক বর্তমানে প্রচলিত আছে, সেই এককে কতগুলো মৌলিক একক আছে, তা কিভাবে ডিল করে তা তোমাদেরকে আমি কি করলাম আজকের এই ক্লাসের মাধ্যমে শিখাইলাম। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। পরবর্তী যে ক্লাসগুলো নিব সেখানে যখন বেগের একক লিখতে যাব, মাত্রা লিখতে যাব, তখন তোমাদের কাছে কি লাগবে? বিষয়গুলা সহজ লাগবে। তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকো, তাহলে কি করো? বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, শেয়ার করে দিও এবং আমাদের ইপি সায়েন্স একাডেমিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পেজটিকে ফলো দিয়ে বেল বাটনে ক্লিক করে রাখো, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো তোমার কাছে পৌঁছে যায়। ভালো থাকো তোমরা সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।